ওম শান্তি। আজ শুভ নববর্ষ। সকলকে শুভ নববর্ষের অনেক অনেক আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। নতুন বছর সকলের মনের মনস্কামনা পূর্ণ হোক। বাবা যে রূপে আমাদের দেখতে চাইছেন, সকলেই সেই রূপে নিজেকে প্রকাশিত করুক। বাবার ইচ্ছা পূরণ হোক, বাচ্চারাও তাদের সকলের মনের ইচ্ছা পূরণ করুক। আজ 14ই এপ্রিল 2024 অব্যক্ত বাপদাদার অব্যক্ত মধুর মহাবাক্য শুনব। এই অব্যক্ত মধুর মহাবাক্য অব্যক্ত বাপদাদা 15ই মার্চ 1999 সালে শুনিয়েছিলেন, যেখানে বাপদাদা তার রাজদুলাল পরমাত্ম ভালোবাসার পাত্র বাচ্চাদের দেখছেন। রাজদুলাল অর্থাৎ রাজা বাচ্চা। বাবা বলেন, বর্তমান সময়েরও রাজা, ভবিষ্যতেরও রাজা, অর্থাৎ রাজ্য অধিকারী তোমরা। বর্তমান সময়ের রাজ্য অধিকারী অর্থাৎ স্বরাজ্য অধিকারী। প্রত্যেক স্বরাজ্য অধিকারীর রাজ্য কারবারি প্রত্যেকে অর্ডারে কাজ করছে। বাবা জিজ্ঞাসা করছেন, রাজার বিশেষতা হলো রুলিং পাওয়ার, কন্ট্রোলিং পাওয়ার। এই দুই পাওয়ার তোমার কাছে আছে? বাবা কি দেখলেন? বাচ্চারা সদা স্বরাজ্য অধিকারীর বদলে পররাজ্যের অধিকারী হয়ে যায়। বাবা দেখেন, অনাদি আদি সংস্কারের বদলে দ্বাপর কলিযুগের সংস্কার বাচ্চাদের মধ্যে ইমার্জ হয়ে যায়। দ্বাপর যুগ কলিযুগের সংস্কারের প্রভাবে প্রভাবিত হয়ে যায়। এখন বাবা বাচ্চাদের সংস্কার পরিবর্তন করে কর্মাতীত অবস্থা প্রাপ্ত করার জন্য উৎসাহিত করছেন। তো এখন বাবার স্বপ্নকে আমাদের সফল করতে হবে। এখন শুনছি অব্যক্ত বাপ দাদার অমূল্য মধুর মহাবাক্য। কর্মাতীত অবস্থায় পৌঁছানোর জন্য কন্ট্রোলিং পাওয়ারকে বাড়াও, স্বরাজ্য অধিকারী হও। আজ বাপদাদা চতুর্দিকের পরমাত্ম প্রিয় নিজের রাজা অত্যন্ত প্রিয় বাচ্চাদের দেখছেন। তার প্রত্যেক রাজা বাচ্চাদের দেখছেন। এই পরমাত্ম বৎসলতা বা পরমাত্ম ভালোবাসা খুব অল্প বাচ্চাদের প্রাপ্ত হয়। খুব অল্প সংখ্যক এমন ভাগ্যের অধিকারী হয়। এমন ভাগ্যবান বাচ্চাদের দেখে বাপ দাদাও প্রসন্ন হন। রাজা অর্থাৎ অতি মহিমাযুক্ত বাচ্চা। তো নিজেকে মহিমান্বিত বাচ্চা মনে করো? নামই হলো রাজযোগী। তো রাজযোগী অর্থাৎ মহামহিম বাচ্চা। বর্তমান সময়ও মহামহিম আর ভবিষ্যতেও মহামহিম। নিজের ডবল রাজপদ অনুভব করো তো? নিজে নিজেকে দেখো যে আমি রাজা তথা মহামহিম হয়েছি, স্বরাজ্য অধিকারী হয়েছি। প্রত্যেক রাজদরবারি তোমার অর্ডারে কার্য করছে। রাজার বিশেষত্ব কি হওয়া উচিত সেটা জানো তো? রুলিং পাওয়ার আর কন্ট্রোলিং পাওয়ার, দুই পাওয়ার তোমাদের কাছে আছে? নিজের কাছে নিজে জিজ্ঞাসা করো যে রাজদরবারি সদা কন্ট্রোলে চলছে? বাপ দাদা আজ বাচ্চাদের কন্ট্রোলিং পাওয়ার, রুলিং পাওয়ার চেক করছিলেন। তো বলো, তিনি কি দেখে থাকবেন? তোমরা প্রত্যেকে তো জানো, বাপ দাদা দেখেছেন যে
এখনও অখণ্ড রাজ্য অধিকার সকলের নেই। মাঝে মাঝে অখণ্ড খণ্ডিত হয়ে যায়। কেন? সদার স্বরাজ্যের পরিবর্তনে রাজ্য খণ্ডিত করে ফেলে। পররাজত্বের লক্ষণ হলো এই কর্মেন্দ্রিয়গুলো অধীন হয়ে যায়। মায়ার রাজ্যের প্রভাব অর্থাৎ পর অধীন বানানো। বর্তমান সময়ে মেজরিটি তো ঠিক আছে, কিন্তু মেজরিটি বর্তমান সময়ে মায়ার বিশেষ প্রভাবে এসে যায়। আদি অনাদি যে সংস্কার রয়েছে তার মাঝখানে মধ্যের অর্থাৎ দ্রাপর থেকে এখন অন্ত পর্যন্ত সংস্কারের প্রভাবে এসে যায়। স্বয়ের সংস্কারই স্বরাজ্যকে খণ্ডিত করে দেয়। তার মধ্যেও বিশেষ সংস্কার ব্যর্থ ভাবনা, ব্যর্থতে সময় খুইয়ে ফেলা এবং ব্যর্থ কথোপকথনে আসা, তা শোনা হোক বা শোনানো। একদিকে ব্যর্থের সংস্কার, অন্যদিকে গড়িমসি করা সংস্কার ভিন্ন ভিন্ন রয়্যাল রূপে স্বরাজ্যকে খণ্ডিত করে দেয়। কিছু কিছু বাচ্চা বলে যে সময় সমীপে আসছে, কিন্তু যে সংস্কার শুরুতে ইমার্জ ছিল না সেটা এখন কোথাও কোথাও ইমার্জ হচ্ছে, বায়ুমণ্ডলে আরও ইমার্জ হচ্ছে। এর কারণ কি? বর্তমান সময়ে এই আঘাত মায়ার একটা সাধন। মায়া এর দ্বারা নিজের বানিয়ে পরমাত্মা মার্গ থেকে সরিয়ে হতোদ্যম বানিয়ে দেয়। তখন তারা ভাবে যে এখনো পর্যন্ত এরকমই আছে, সুতরাং জানি না সমান হওয়ার সফলতা লাভ হবে কি হবে না। এই সৃষ্টির নাটক সত্যযুগ থেকে শুরু। সত্যযুগে আমরা অভিনয় করেছি, ত্রেতা যুগে অভিনয় করেছি, দ্রাপর যুগে অভিনয় করেছি, কলির যুগে অভিনয় করেছি, এখন সঙ্গম যুগে করছি। আবার আমাকে এখান থেকে ওপরে উঠতে হবে। প্রথমে আমার কলির যুগের সংস্কার, সেগুলোকে ত্যাগ করতে হবে, কারণ কলির যুগে সেই সিঁড়ি দিয়ে আমি উঠছি। কলির যুগের সমান সমান সিঁড়ি, পাশে সেই সিঁড়ি রয়েছে, সেই সিঁড়ি দিয়ে আমরা উঠছি। তো একটা সিঁড়ি উঠবো তো কলিযুগের সংস্কার অনেকগুলোই ত্যাগ করব, আরেকটা সিঁড়ি উঠব কলিযুগের সংস্কার ত্যাগ করব। কলিযুগের যে সময় সিঁড়িও যে পর্যন্ত আসে, সেখানে কলিযুগের সমস্ত সিঁড়ি পার করতে হবে সংস্কার ত্যাগ করে। সংস্কার ত্যাগ করলেই আমি কলির যুগ পার করে দ্রাপর যুগে প্রবেশ করব। কলির যুগে আসরিক গুণ সম্পূর্ণটাই ত্যাগ করতে হবে। দ্রাপর যুগে কিছুটা আসরিক, কিছুটা মনুষ্যগুণ। তো আমি দ্রাপরে আসলাম, তো আমার মধ্যে মান আসলো, মানবিকতা আসলো, আসরিক গুণগুলো কমলো। তো দ্রাপর যুগেও আমি যত উপরে উঠব তত আমার এই আসরিক গুণ আর মনুষ্য গুণগুলো ত্যাগ করতে থাকবো আর দৈবী গুণ ভরতে থাকবো। আমি এই স্থিতি লাভ করলে তবে ত্রেতা যুগে যাব। ত্রেতা যুগে আবার কিছুটা দৈবী গুণ, কিছুটা মনুষ্য গুণ। তা আমাকে সম্পূর্ণ দৈবী গুণে পরিপূর্ণ হতে হবে। তো আমি সম্পূর্ণ পরিপূর্ণ যেদিন হব, সেদিন ত্রেতা যুগ থেকে আমি সত্যযুগে প্রবেশ করার উপযুক্ত হব। সেদিন আমার কর্মাতীত অবস্থা হবে। তো নিজেকে প্রত্যেক দিন চেক করতে হবে, আমার সংস্কার কতটুকু পরিবর্তন করেছি। কলির যুগ পার করে, দ্বাপর যুগ পার করে ত্রেতা যুগে এসে পৌঁছেছি। তো ত্রেতা যুগে আসলে তখন সম্পূর্ণ দৈবী গুণ ধারণ করা সম্ভব। তো এই সিঁড়ি দিয়ে যেমন নিচে নেমেছি, তেমন সেই সিঁড়ি দিয়েই আমাদের উপরে উঠতে হবে। যে যেরকম সংস্কার ত্যাগ করবে, সে সেইখানেই সেরকমভাবে জন্ম নেবে। কলির যুগের সংস্কার ত্যাগ করতে না পারলে দ্রাপর যুগে আসতে পারবে না, তাকে কলির যুগেই আসতে হবে। দ্রাপর যুগে প্রবেশ করলে দ্রাপর যুগের সংস্কার
সম্পূর্ণ ত্যাগ করতে না পারলে তাকে দাপট যুগেই আবার আসতে হবে। তো যে যেরকম স্থিতি বানাবে সে সেরকমভাবেই এই স্টেজে আসবে। কোনো না কোনো বিষয় যেখানে দুর্বলতা থাকবে সেই দুর্বলতার রূপে মায়া নিরুৎসাহ বানানোর চেষ্টা করে। খুব ভালোভাবে চলতে চলতে কোনো না কোনো বিষয়ে সংস্কারের উপরে অ্যাটাক করে। মায়া পুরানো সংস্কারকে ইমার্জ রূপে রেখে নিরুৎসাহ করার চেষ্টা করে। লাস্টে সব সংস্কার সমাপ্ত হওয়ারই আছে। সেই জন্য কখনো কখনো থেকে যাওয়া সংস্কার ইমার্জ হয়ে যায়। কিন্তু বাপ দাদা, তোমরা সব ভাগ্যবান বাচ্চাকে বাবা ইশারা দিচ্ছেন, ঘাবড়ে যেও না। এসব মায়ার চাল, আচরণ বুঝে নাও। আলস্য আর ব্যর্থ, এতে নেগেটিভও এসে যায়। এই দুই বিষয়ে বিশেষ অ্যাটেনশন রাখো। বুঝে যাও যে মায়ার আঘাত এটা বর্তমান সময়ের একটা সাধন। বাবার সাথে অনুভব, কম্বাইন্ড ভাবের অনুভব ইমার্জ করো। এমন নয় যে বাবা তো আমারই, সাত তো আছেই আছে। সাতের প্র্যাকটিক্যাল অনুভব ইমার্জ হোক। তাহলে মায়ার এই আঘাত হবে না। মায়া পরাজয় মেনে নেবে। এটা মায়ার পরাজয়, প্রহার নয়। শুধু ঘাবড়ে যেও না, কি হয়ে গেল, কেন হয়ে গেল। সাহস রাখো, বাবার সাথকে স্মৃতিতে রাখো। চেক করো যে বাবার সাথ রয়েছে। সাথের অনুভব মার্জ রূপে নেই তো। নলেজ রয়েছে যে বাবা সাথে আছেন। নলেজের সাথে সাথে বাবার পাওয়ার কি রয়েছে। অলমাইটি অথরিটি আছেন, তো সর্বশক্তির পাওয়ার ইমার্জ রূপে অনুভব করো। তো আমরা মায়ার রাজ্যে রয়েছি, রাবণের সঙ্গে আমাদের লড়াই, আর আমার শক্তি হচ্ছে বাবার শক্তি। তো বাবা আমার মাথার উপরে গিরিধার পাহাড়, অর্থাৎ গিরিধারী হয়ে তিনি রয়েছেন। গোবর্ধন পাহাড় আমার মাথার উপরে রেখেছেন। তো যত দুঃখের পাহাড় ভেঙে ভেঙে পড়ছে, তো গোবর্ধন পাহাড়ের নিচে আসতে পারছে না, আমাদেরকে দুঃখ স্পর্শও করতে পারছে না। তো যে গোবর্ধন পাহাড়ের নিচে বাবার সহযোগী হয়ে তার সহযোগের আঙুল বাড়িয়ে দিয়েছে, তার মধ্যে কোনো দুঃখ আসতে পারে না, মায়ার প্রভাব আসতে পারে না। যে নিজেকে পাহাড়ের থেকে বাইরে রাখবে, পরমাত্মার ছত্রছায়ার বাইরে রাখবে, পরমাত্মার প্রতি সন্দেহ আসবে বা পরমাত্মার প্রতি বিশ্বাস থাকবে না, তো সেই বাচ্চা এই গোবর্ধন পাহাড়ের নিচেও থাকতে পারবে না, মায়ার টেনে নিয়ে চলে যায়। তাই আমাদের সব সময় মনে রাখতে হবে, আমাদের আঙুল পরমাত্মার আঙুলের সাথে সহযোগ হয়ে এই গোবর্ধন পাহাড়কে সামনে রাখছি আমরা। আর দুঃখের থেকে বাঁচানোর জন্য সকলকে এই পাহাড়ের নিচে আসার রাস্তা বলে দিচ্ছি। বাবা বলছেন যে একে বলা হয়ে থাকে বাবার সাথের অনুভব হওয়া। হতাশ হয়ে যেও না, বাবা ব্যতীত আর আছেই বাকে, বাবাই তো আছেন। যখন বাবা আছেনই তখন সেই পাওয়ার আছে। যেমন দুনিয়ার লোককে বলো যদি পরমাত্মা ব্যাপক, তবে পরমাত্মা গুণ অনুভব হওয়া উচিত, প্রতীয়মান হওয়া উচিত। তাই তো বাপদাদাও জিজ্ঞাসা করেন যে যদি বাবার সাথে আছেন, কম্বাইন্ড আছেন, তাহলে সব কর্মে পাওয়ার শক্তি অনুভব হয়, অন্যদেরও অনুভব হয়। কি বুঝছো ডবল ফরেনার্স, কি ভাবছো? পাওয়ার আছে, সদা আছে। প্রথম কোশ্চেনে তো সবাই হ্যাঁ করে দেয়, তারপরে যখন আরেকটা কোশ্চেন আসে সদা আছে, তখন চিন্তায় পড়ে যায়। সুতরাং অখণ্ড হলো না তো।
তোমরা কি চ্যালেঞ্জ করো? অখণ্ড রাজ্য স্থাপন করছো নাকি খণ্ডিত রাজ্য স্থাপন করছো? কি করছো? অখণ্ড তো? টিচার্স বলো অখণ্ড তো। এখন চেক করো, অখণ্ড স্বরাজ্য রয়েছে? রাজ্য অর্থাৎ তালব্ধ সথার জন্য নেবে, নাকি মাঝে মধ্যে যদি কাটা হয় কোনো ক্ষতি নেই, এরকমও চাও? নেওয়ার ক্ষেত্রে তো সদা চাই, আর পুরুষার্থ করতে কখনো কখনো চলবে। এইভাবে ফরেনারদের বলা হয়েছিল তো যে নিজের জীবনের ডিকশনারি থেকে সামটাইম আর সামথিং শব্দ বের করে দাও। এখন সামটাইম শেষ হয়েছে। জয়ন্তী বলো, রেজাল্ট দেবে তো? তো সামটাইম শেষ। যারা মনে করে সামটাইম শব্দ সদার জন্য সমাপ্ত হয়ে গেছে তারা হাত তোলো। শেষ হয়ে গেছে নাকি শেষ হবে? লম্বা হাত তোলো। বতনের টিভিতে তোমাদের হাত তো এসে গেছে। এখানের টিভিতে সকলের আসে না, এটা কলিযুগী টিভি, তাই না? ওখানে জাদুর টিভি, সেজন্য এসে যায়। তবুও খুব ভালো, অনেকে হাত তুলেছে, তাদেরকে সদাকালের অভিনন্দন। আচ্ছা, ভারতবাসী যাদের এখন প্র্যাকটিক্যালি সদাকালের স্বরাজ্য আছে, সব কর্মেন্দ্রীয় ল এবং অর্ডারে রয়েছে, তারা হাত তোলো। পাক্কা হাত তুলতে হবে, কাঁচা নয়। সদা স্মরণে রেখো, সবার মধ্যে হাত তুলেছ। পরে বাপদাদাকে মিষ্টি মিষ্টি অনেক কথা বলে থাকে, বলে বাবা আপনি তো জানেনই। কখনো কখনো মায়া এসে যায়। তো নিজের হাতের সম্মান রাখবেন বাবা। ভালো, তবুও সাহস রেখেছ তো মনোবল হারিও না। সাহসের প্রতি বাপদাদার সহায়তা আছেই আছে। আজ বাপদাদা দেখেছেন যে বর্তমানে সময় অনুসারে নিজের উপরে, সব কর্মেন্দ্রিয়ের উপরে, অর্থাৎ নিজের প্রতি নিজের যে কন্ট্রোলিং পাওয়ার হওয়া উচিত তা কম আছে। সেটা আরও বেশি প্রয়োজন। বাপদাদা বাচ্চাদের আত্মিক বার্তালাপ শুনে মৃদু মৃদু হাসছিলেন। বাচ্চারা বলে যে পাওয়ারফুল স্মরণ 4 ঘন্টা হয় না। বাপদাদা 8 ঘন্টা থেকে 4 ঘন্টা করেছেন, আর বাচ্চারা বলে 2 ঘন্টা ঠিক আছে। তাহলে বলো কন্ট্রোলিং পাওয়ার হয়েছে? আর এখন থেকে যদি এই অভ্যাস না থাকবে তবে সময় মতো পাস উইথ অনার রাজ্য অধিকারী কিভাবে হতে পারবে? হতে হবে তো? বাচ্চারা হাসে। আজ বাপদাদা বাচ্চাদের অনেক কথা শুনেছেন। বাপদাদাকে হাসিয়ে থাকে, বলে ট্রাফিক কন্ট্রোল 3 মিনিট হয় না, শরীরের কন্ট্রোল হয়ে যায়, দাঁড়িয়ে যায়। নাম মনের কন্ট্রোল। কিন্তু মনের কন্ট্রোল কখনো হয়, কখনো হয় না। কারণ কি? কন্ট্রোলিং পাওয়ারের অভাব। এটা এখন আরও বাড়ানোর প্রয়োজন আছে। অর্ডার করো। ঠিক যেমন হাত তুলতে যদি চাও তো হাত তুলে থাকো। ক্র্যাক যদি না থাকে, হাত ভাঙা যদি না থাকে তো তুলে তো থাকো, তাই না? সেরকমই মনের ক্ষেত্রেও এই সূক্ষ্ম শক্তিকে কন্ট্রোলে আসতে হবে। ফোনে ট্রাফিক কন্ট্রোল বাজলো তো আমরা দাঁড়িয়ে অ্যাটেনশানে চলে আসলাম, তো বাবার সাথে মিলন করতে হবে। শরীর তো স্থির হয়ে গেল, মন কি বাবার কাছে গেল? মন কি স্থির হলো বিন্দুতে? তো বাবা বলছেন সূক্ষ্ম শক্তিকে কন্ট্রোলে আনতে হবে, আনতেই হবে। অর্ডার করো স্টপ, তো যেন স্টপ হয়ে যায়। মন যা ভাবতে থাকে, মনকে বলছি স্টপ, আর না, আর ভাববে না, তো মন যেন স্টপ হয়ে যায়, ভাবা বন্ধ করে দেয়। সেবার জন্য ভাবলে আর সেবাতে লেগে গেল।
পরমধামে চলো বলার সাথে সাথে যেন পরমধামে চলে যায়। যেরকম সেবার কথা বললে সঙ্গে সঙ্গেই মানে সেকেন্ডের মধ্যেই আমরা সেবাতে লেগে যাই, ঠিক সেরকম পরমধাম চলো, তো সেকেন্ডের মধ্যেই আমরা পরমধাম চলে যাই, এরকম কন্ট্রোলিং পাওয়ার চাই। সূক্ষ্মবতনে চলো বললে সেকেন্ডে পৌঁছে যাবে। যা ভাবছ তা অর্ডার হোক। এখন এই শক্তিকে বাড়াও। ছোট ছোট সংস্কারে যুদ্ধে সময় খুইয়ে দিও না। আজ এই সংস্কারকে তাড়ালে কাল তাকে তাড়ালে। কন্ট্রোলিং পাওয়ার ধারণ করলে তাহলে আর আলাদা আলাদা সংস্কারের টাইম লাগাতে হবে না, ভাবতে হবে না, করতে হবে না, বলতে হবে না। স্টপ তো যেন স্টপ হয়ে যায়। সুইচ অফ তো অফ। এটা হলো কর্মাতীত অবস্থা পর্যন্ত পৌঁছানোর বিধি। অতএব কর্মাতীত হতে হবে। বাপ দাদাও বলেন তোমাদেরই হতে হবে, আর কেউ আসবে না, তোমরাই হবে। তোমাদেরই সাথে নিয়ে যাব, কিন্তু কর্মাতীতকে নিয়ে যাব। সাথে যাবে নাকি পিছনে পিছনে আসবে? সাথে যাব। এটা তো খুব ভালো বলেছ। সাথে যাবে, হিসাব চুকিয়ে যাবে। এতে হাজি বলনি। কর্মাতীত হয়ে সাথে যাবে, যাবে তো? সাথে যাওয়ার অর্থাৎ সাথী হয়ে যাওয়া। যুগল তো উত্তম হওয়া চাই, নাকি লম্বা কিংবা ছোট, সমান হওয়া উচিত। সুতরাং কর্মাতীত হতেই হবে। তো কি করবে? এখন নিজের রাজ্য ভালো করে সামলাও। প্রতিদিন নিজের দরবার বসাও। রাজ্য অধিকারী তোমরা, তাই তো? সুতরাং নিজের দরবার লাগাও। কর্মচারীদের থেকে তাদের অবস্থা জিজ্ঞাসা করো, চেক করো তারা অর্ডারে চলছে কি না। ব্রহ্মা বাবাও রোজ দরবার বসিয়েছেন, তোমাদের কপি আছে তো? তাদেরকে বলো, দেখাও। ব্রহ্মা বাবাও পরিশ্রম করেছেন, প্রতিদিন দরবার বসিয়েছেন, তবে কর্মাতীত হয়েছেন। তো এখন কত টাইম প্রয়োজন? নাকি এবার রেডি হয়েছো তোমরা? এই অবস্থা দ্বারা সেবাও ফাস্ট হবে। কেন? কেননা একই সময়ে মনসা শক্তিশালী, বাচা শক্তিশালী, সম্বন্ধ সম্পর্কে আচার আচরণ আর কান্তি শক্তিশালী। একই সময়ে এই 3 সেবা খুব ফাস্ট রেজাল্ট বের করবে। এমন মনে করো না এই সাধনায় সেবা কম হবে, না, সফলতা সহজভাবে অনুভব হবে। আর সবাই যে সেবারই নিমিত্ত রয়েছে, যদি সংগঠিত রূপে এমন স্টেজ বানায় তবে পরিশ্রম কম এবং সফলতা বেশি হবে। সুতরাং বিশেষ অ্যাটেনশান কন্ট্রোলিং পাওয়ার বাড়াও। সংকল্প, সময়, সংস্কার সব কিছুর উপরে কন্ট্রোল হবে। বহুবার বাপদাদা বলেছেন তোমরা সবাই রাজা। যখন যেভাবে চাও, যেখানে চাও, যত সময় চাও, সেইভাবে মন বুদ্ধিকে ল অ্যান্ড অর্ডারে চলতে দাও। তুমি বললে করতে হবে না, আর তবুও হয়ে চলেছে, করেই চলেছে, তবে সেটা তো ল অ্যান্ড অর্ডারে নেই। তো স্বরাজ্য অধিকারী আপন রাজ্যকে সদা প্রত্যক্ষ স্বরূপে আনো। আনতে হবে তো? তোমরা আনছো, কিন্তু বাপদাদা বলেছেন সদা শব্দ অ্যাড করো। বাপদাদা এখন লাস্টে আরেকবার আসবেন, তার জন্য একটা টার্ন থাকছে তোমাদের। এই লাস্ট টার্নে বাবা তোমাদের রেজাল্ট জিজ্ঞাসা করবেন। 15 দিন তো থাকছে তোমাদের, তো 15 দিনে কিছু তো দেখাবে নাকি না? টিচাররা বলো 15 দিনে রেজাল্ট হবে? আচ্ছা, যারা মধুবনের তারা 15 দিনে রেজাল্ট দেখাবে। এখন বলো হ্যাঁ কি না। এবার হাত তোলো। সবাই হাত তুলেছে। নিজেদের হাতের মান রেখো। যারা মনে করে
চেষ্টা করবে সেরকম যারা সচেষ্ট তারা হাত ওঠাও। জ্ঞান সরোবর শান্তিবনের তোমরা উঠে দাঁড়াও। বাপদাদা মধুবন জ্ঞান সরোবর শান্তিবনের মুখ্য নিমিত্ত ভাই বোনেদের সামনে ডেকেছেন। বাপদাদা আপনাদের ডেকেছেন আপনাদের সাক্ষাৎকার করানোর জন্য। আপনাদেরকে দেখে সবাই খুশি হয়। এখন বাপদাদা কি চাইছেন সেটা বলছেন। পাণ্ডব ভবন, শান্তিবন, জ্ঞান সরোবর, হসপিটাল এই 4 ধাম তো রয়েছে, পঞ্চমটা ছোট। 4টের প্রতি বাপদাদার একটা আশা আছে। বাপদাদা 3 মাসের জন্য 4 ধামে অখণ্ড নির্বিঘ্ন অনড় স্বরাজ্যধারী রাজাদের রেজাল্ট দেখতে চান। 3 মাস যেন এখান ওখান থেকে কোনো বিষয় সম্পর্কে শোনা না যায়। সব স্বরাজ্য অধিকারী নম্বর 1 3 মাসের জন্য এমন রেজাল্ট হতে পারে? নির্ভের ভাইয়ের প্রতি পাণ্ডবদের তরফ থেকে আপনি আছেন, হতে পারে? দাদি তো রয়েছেন, কিন্তু সাথে তো এই যে বসে আছেন সবাই আছেন, তবে হতে পারে? দাদি বলেন হতে পারে। পাণ্ডব ভবনে যারা বসে আছেন তারা হাত তুলুন, হতে পারে? আচ্ছা, মনে করুন কেউ দুর্বল, তার কিছু যদি হয়ে যায় তাহলে আপনারা কি করবেন? আপনাদের সাথে যারা রয়েছেন তাদেরও সাথ দিয়ে রেজাল্ট বের করবেন, এই বিশ্বাস আছে আপনাদের? এত মনোবল রাখেন আপনারা? হতে পারে নাকি শুধু নিজের জন্য সাহস আছে? অন্যদের ব্যাপারগুলো সমাহিত করতে পারবেন? তাদের ভুল সমাহিত করতে পারবেন? বায়ুমণ্ডলে ছড়িয়ে দেবেন না, সমাহিত করবেন। এটুকু করতে পারবেন আপনারা? জোরে বলুন, হ্যাঁ বাবা, হ্যাঁ জি, অভিনন্দন। তো আমরা এক পরিবারে থাকি আর সবাই আমরা রাবণের দুনিয়ার, প্রত্যেকেই আমরা ভুল করি। তো বাবা বলছেন সেই ভুলটাকে তুমি তোমার নিজের মধ্যে নিয়ে নাও। কারো ভুল দেখলে তো সেটা তুমি সমাহিত করো, সমানে কি শক্তি ইউজ করো, ওটা বায়ুমণ্ডলের মধ্যে ছড়িয়ে দিও না, অর্থাৎ অন্যদের কাছে সেটা ছড়িয়ে দিও না। 3 মাসের পরে রিপোর্ট দেখব। কোনো স্থান থেকেই যেন কোনো খারাপ রিপোর্ট না আসে। একে অপরকে ভাইব্রেশন দিয়ে সমাহিত করে দিও, আর ভালোবাসার সাথে ভাইব্রেশন দিতে হবে। কলহ বিবাদ যেন না হয়। এইভাবেই ডবল বিদেশিও রেজাল্ট দেবে। সবাইকেই হতে হবে, তাই না? ডবল বিদেশি যারা মনে করে নিজের সেন্টারে সাথীদের সাথে 3 মাসের রেজাল্ট বের করবে তারা হাত তোলো। যারা ভাবছো চেষ্টা করবে, বলতে পারছো না, তারা কেউ আছো তো হাত তোলো। স্বচ্ছ হৃদয়, যাদের হৃদয় স্বচ্ছ তাদের সহায়তা লাভ হয়। আচ্ছা, এরপর বাপদাদা সব জনের ভাই বোনেদের হাত তুলিয়েছেন তথা নিজের স্থানে দাঁড় করিয়েছেন। প্রথমে মহারাষ্ট্র, দিল্লি, কর্ণাটকের ভাই বোনেদের দাঁড় করিয়েছেন এবং প্রতিজ্ঞা করিয়েছেন। তারপরে যারা ইউপি থেকে তাদের সেবার অভিনন্দন জানিয়েছেন। अच्छा, चारों ओर के सर्व स्वराज्य अधिकारी आत्माओं को, सदा अखंड राज्यों के पात्र आत्माओं को, सदा बाप के समान कर्मातीत स्थिति में पहुँचने वाले, बाप को फॉलो करने वाले तीव्र पुरुषार्थी आत्माओं को, सदा 1-2 को शुभ भावना, शुभ कामना
का सहयोग देने वाले शुभ चिंतक बच्चों को याद प्यार और नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। বরদান। বিঘ্নকারী আত্মাকে শিক্ষক মনে করে তার থেকে পাঠ পড়ে অনুভাবী মূর্ত ভব। যে আত্মারা তৈরি করার নিমিত্ত হয় তাদের বিঘ্নকারী আত্মা হিসেবে দেখো না, তাদেরকে সদা পাঠ পড়ানোর সামনে এগিয়ে দেওয়ার জন্য নিমিত্ত আত্মা মনে করো, অনুভাবী বানানো শিক্ষক মনে করো। যখন তোমরা বলো যে নিন্দা করে সে মিত্র, তখন সে বিঘ্নকে পাশ করিয়ে অনুভাবী বানানো শিক্ষক হয়ে গেল। সেই জন্য বিঘ্নকারী আত্মাকে সেই দৃষ্টিতে দেখার পরিবর্তে সব সময়ের জন্য বিঘ্ন থেকে পার করানোর নিমিত্ত, অনড় বানানোর নিমিত্ত মনে করো। এর থেকে আরও অনুভবের অথরিটি বৃদ্ধি হতে থাকবে। আমরা স্টেজে আছি, অভিনয় করছি, কেউ হিরো কেউ ভিলেন। তো ভিলেনরা সবসময় হিরোর মান বাড়িয়ে থাকে, ভিলেন না থাকলে হিরো প্রমাণই হবে না। আমাদেরও ঠিক সেরকম, স্টেজে ভিলেনরা সবসময় আমাদেরকে হিরো বানায়। তারা যত বিঘ্ন সৃষ্টি করবে তত আমাদের নাম প্রসিদ্ধ হবে। তো তারা তাহলে কি হলো? আমাদের সহযোগী হলো, তারাই আমাদের পরম মিত্র হলো। তারা আমাদেরকে এই যজ্ঞে, সত্যযুগে যাওয়ার এই সিঁড়ি এক এক ধাপ উঁচুতে ওঠার জন্য সাহায্য করলো। তারা না থাকলে আমরা আমাদের স্থিতি বুঝতেই পারতাম না। তো আমাদের মান বাড়ানোর জন্য তারা সহযোগী। এই রকম ভাবনা, এরকম দৃষ্টিতে সকলকে দেখতে হবে। আমাদের বাবা আমাদের কত সুন্দর, কত উচ্চ সুশিক্ষা দেন। স্লোগান: কমপ্লেন্টের ফাইল শেষ করে ফাইন আর রিফাইন হও। আর কমপ্লেন নয়, এখন কমপ্লেন সমাপ্ত, কেস সমাপ্ত, ফাইল এখন ক্লোজ করতে হবে, সমস্ত কেস সমাপ্ত করতে হবে। তো প্রত্যেক কমপ্লেনকে শেষ করে ফাইন আর রিফাইন হয়ে যাও। ওম শান্তি।